আসসালামু আলাইকুম। চিরাগ প্রোডাকশনের পক্ষ থেকে আজ আমি AKM মাহতাব হোসেন আপনাদের কাছে নিয়ে এলাম আমাদের অডিও সিরিজ গল্পে অল্পে। আজকের গল্প বিমল মিত্র লিখিত তখন রাত 11টা। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই বিনীত নিবেদন এবং আশা রেখেই শুরু করছি আজকের গল্প। ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছানো যায়। স্টেশনে নেমে আরো 5 ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লেগে যায় প্রায় 2 ঘন্টা। এরপর একটি ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপর দুপুর 2টায়, পরেরটা 6টায়। সন্ধে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছাতে পারা যায় ঠিকই, কিন্তু তাতে গেলে বাড়িতে পৌঁছাতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটি মেসে পড়ালেখা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোয় ট্রেনের দেশে যায়। তাতে সুবিধাই খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সবসময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না, লেখাপড়া ছাড়া খেলার নেশা আছে তো। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সাথে কাটাতেই ভালো লাগে। কখনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠিও আসে, লেখেন, তুমি শনিবার বাড়িতে আসনি কেন? আমরা পথ চাহিয়া বসিয়াছিলাম, তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুব চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিবে, ইত্যাদি ইত্যাদি। আমি বাবার একটি সন্তান। বাবার বয়স হয়েছে, আমাকে নিয়ে তার যত যন্ত্র মন্তর চিন্তা ভাবনা। আমি বড় হব, আমি মানুষ হব, বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমার নিজস্ব একটি জগৎও গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার প্রতি আকর্ষণই আমার বেশি। আমার জন্য বাবা মোটা হাতে খরচ করেন, সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলি, খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো সিনেমাও দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একরকম নয়। সেখানে চারিদিকে এদো, পানাপুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে কেবল বারোয়ারি তলায় বটতলায় ছায়ার হারুমুদির দোকানে মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শুনে। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় নরসিংহ ভট্টাচার্য, বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়ি থেকে পুজো করে বেড়াতেন, বড্ড ভালো লোক। আমি দেশে গেলে আমার সঙ্গে দেখা করতে আসতেন, বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা, এখন দিনকাল খুব খারাপ। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া ট্রাক বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নামকরা পুরুত মশাই। তিনি না হলে কারো কোনো পূজা আর্চাই হতো না। কারো হাতে খড়ি দিবে, তাতেও যেমন তার ডাক পড়তো, আবার তেমনি কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। এরপর রয়েছে বারোয়ারি তলায় দুর্গাপুজো, কালী পুজো, এর থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে ব্রত উদযাপন, সবটাই তাকে লাগবে। আর এরকম আবহাওয়াতেই আমি মানুষ। এরকম আবহাওয়াতে মানুষ হওয়া সত্ত্বেও যে ঘটনাটি ঘটলো আমার সাথে, তারই কথা বলি। কলকাতায় তখন আমি স্কুলের পরীক্ষা দিচ্ছি। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে পাঠিয়েছিলাম চিঠিতে, 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরবো, কিন্তু কয়েকদিন টানা রাত জেগে পড়বার কারণে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ঘড়িতে বাজে বেলা 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30 বেজে গেছে। আমার বন্ধু যে আমার পাশে বিছানায় শুতো, সেও দেখলাম আবারও অঘরে ঘুমাচ্ছে। হ্যাঁ, মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো গেলই গেল। এরপরে সেই 6টার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধা ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেন হয়তো একটু দেরি করেই মাঝদিতে পৌঁছাবে।
তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বাজবে 12টা। বাবা হয়তো বকাবকি শুরু করে দিবেন, বলবেন দুপুর 2টো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়ই মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। বেশি যাত্রী ছিল না ট্রেনে। গেটের বাইরে বাজার। অত রাত বলেই হয়তো বাজারের লোকজনের ভিড় তেমন পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছবো, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূর যেতে চাইলো না। বেশি টাকার লোভ দেখেও কাউকে রাজি করা হলো না। সবাই একই কথা বলল, অত দূর সাওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম, আমি তোমাদেরকে ডাবল ভাড়া দিব। তবুও কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবার কাশির ওষুধ নিতে লিখেছিলেন, সেটাও নিলাম। ওষুধের দোকান থেকে তা নিয়ে রেখেছিলাম আগেই। মার জন্য নিয়েছিলাম হাজার মলম। মায়ের পায়ে আবার হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম, যেটি বাবার জন্য। আরো অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলেই মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। আকাশে যে চাঁদটা ছিল তাও গেল ডুবে। তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করলেও চিনতে পেরে হঠাৎ চুপ হয়ে গেল। তবু আমার যেন কেন ভয় লাগছে, কিন্তু কিসের সে ভয় তা বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বট গাছ ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার এই জায়গায় হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়েও গিয়েছে। চারিদিকে ছোটখাটো দোকান, তাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলেও গিয়েছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন সে জায়গায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন জানি গা ছমছম করতো। আর তখন তো 10:30 বেজে গেছে। মনে পড়লো বাবা মা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধে গেল। তারা ভাবছেন আমি হয়তো আজকে আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিলেন। বাবা বলেছেন, আর কেন বসে আছো? খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মাও বোধহয় তখন খেয়ে নিয়েছেন। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছেন হয়তো। এসব ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা নীলগিরির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা না শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা। বর্ষার পর গরম পড়তে রাস্তায় আবার দোল জমেছে। এখানকার লোক তাই ও জায়গাটার নামও দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরে রক্তহীন হয়ে গেল। দেখলাম রাস্তা দিয়ে একটা দাঁড়িয়েলাম মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করলো। তাও কি, তবে সেই লোকটার মূর্তি যে এতদিন বটগাছের গলায় দড়ি দিয়ে মরেছিল। তখন কত লোকের মুখে কথা শুনতে পেয়েছিলাম সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনোই তা দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটি কথা বলে উঠল, বললে, কে ওখানে? আমি কি জবাব দেবো বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসলো। সামনে মুখের কাছে এসে বললে, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি তখন।
কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে। মূর্তি আবার জিজ্ঞেস করলো, ও তুমি বিমল, ধীরেশদার ছেলে? আমি তখন জ্ঞান ফিরে পেলাম, চিনতে পারলাম মূর্তিকে। বললাম, নাসু কাকা, আপনি? নাসু কাকা বললেন, আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? বললাম, দুপুর দুটো ট্রেন ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই সন্ধ্যে 6টার ট্রেন ধরে এসেছি। নাসু কাকা বললেন, আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বেরিতে আসা কি ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাক পড়েছিল। বললাম, তা আপনি এত রাত্রিতে কোথায় যাচ্ছেন? নাসু কাকা বললেন, জমিদার বাড়ির স্ত্রী হঠাৎ ডাক পাঠিয়েছে, তার বড় ছেলে খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতি হোক না কেন আমাকে যেতেই হবে। তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা, তাই কে নিয়ে দৌড়াচ্ছি। আমাকে যে ডাকাতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও। তোমার সাথে রাস্তায় কারো দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নাসু কাকা বললেন, তা রাত্রিবেলা হয়তো ঠাহর হয়নি তোমার। তুমি একলা এই রাতিতে এসে ভালো করনি। চলো, আমি তোমাকে পর্যন্ত পৌঁছে দিই। আমি বললাম, আপনি আবার এত কষ্ট করতে যাবেন কেন? আপনারা তো তাড়াহুড়া আছে। নাসু কাকা বললেন, সে কি কথা, এর হাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশ আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় যে অবস্থা, তিনি কিনা নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নাসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশদা খুব চিন্তায় পড়েছে। কলকাতায় থাকো তুমি, তোমার তো বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, হপ্তায় একদিন বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাবা মার কি কষ্ট। আমি নসু কাকার কথা শুনে কোনো কথারই জবাব দিলাম না, চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি, তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমার বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার তাড়া আছে। বলে তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নিয়ে ডাকতে লাগলাম, বাবা, বাবা। বাবা আমার ডাক শুনে ধড়ফড় করে জেগে উঠলেন, মাও জেগেছিলেন হয়তো। তাড়াতাড়ি দরজা দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুই চলে এসেছিস? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলি না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয়? জানো তো, বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো কদিন আগে বাবুদের বাড়ি ডাকাতে পড়েছিল? আমি বললাম, আমি তো তা জানতাম না। রাস্তা দেখা হলো নসু কাকার সাথে, তিনিই আমাকে নিয়ে এসেছেন বাড়ি পর্যন্ত। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবু বাড়ির ওইদিকে যাচ্ছিলেন, তাদের বড় ছেলে নাকি মরমর, তাই তিনি শান্তি সন্তেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, এই তুমি ঠিক দেখেছো? তোমার নসু কাকা, তিনি তোমার সাথে কথা বলেছেন? তুমি কি সব আবল তাবল বলছো? আমি বললাম, বারে আমি ভুল দেখবো কেন, নসু কাকাকে চিনতে পারবো না বুঝি? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম।